রাত গভীর হলে রাজনীতির আসর বসে, ধোঁয়া ওঠে কাঠের আগুনে, ছায়া নাচে দেয়ালে, আর দূরে কোথাও কণ্ঠে চাপা এক স্লোগান, জবাব চাই, পরিবর্তন চাই। কেউ জানে না এই পথ কোথায় যায়, কেউ জানে না রাজপথে কার রক্ত কবে শুকাবে। কিন্তু ইতিহাস বলে ক্ষমতা চিরকাল কারো থাকে না। ইতিহাস বলে শাসকের পতনের আগে বাতাস ভারী হয়ে ওঠে এক অদৃশ্য গন্ধে। আজকে বাংলাদেশ কি সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে? শেখ হাসিনার দীর্ঘ শাসনের শেষে কি অপেক্ষা করছে তার বিরোধীদের জন্য? যারা কথা বলেছে, যারা রাস্তায় নেমেছে, যারা সমন্বয় করেছে এক স্বপ্নের জন্য, তারা কি আগামী দিনের নায়ক, নাকি তাদের জন্য অপেক্ষা করছে বেদনাদায়ক ও অন্ধকার পরিণতি? এক বর্ণিল রক্তমাখা কুয়াশাচ্ছন্ন অধ্যায়ে আপনাকে স্বাগত। 2008 থেকে 2024-এর 4 আগস্ট পর্যন্ত টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নামক দলটির প্রতি মানুষের ক্রোধ ছিল আকাশচুম্বী। নানান ধরনের দুর্নীতি, মানুষ গুম, হত্যা, ভারতীয় দালালিতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। অনেকের মতে শেখ হাসিনা দেশ পরিচালনা নয়, সে এসেছিল এদেশের মানুষের উপর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। শুধু তাই নয়, সরকারি বেসরকারি প্রতিটি সেক্টরে শেখ হাসিনার ছিল একক আধিপত্য। তার হুকুমের গোলাম ছিল বড় বড় সরকারি আমলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যে যার ইচ্ছে মতো দুর্নীতিকে আশ্রয় করে কামিয়ে নেয় কোটি কোটি টাকা। বাজার সিন্ডিকেট নিজেদের ইচ্ছে মতো পণ্যের দাম বাড়াতো কোনো কিছুর তোয়াক্কা না করেই। সরকারি চাকরিতে নিয়োগ হতো নিজেদের ইচ্ছে মতো, এমনকি সকল সরকারি চাকরি প্রত্যাশিত প্রার্থীদের স্বপ্নের বিসিএসের প্রশ্নপত্র বিক্রি করে লুফে নেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। তবে স্বাধীনচেতা বাঙালিরা আর মুখ বুজে থাকেনি। সামান্য কোটা আন্দোলন থেকে শুরু হয় সরকার পতনের এক দফা আন্দোলন। তবে যতটা সাবলীলভাবে বলছি, এতটা সাবলীল ছিল না এই আন্দোলন। লক্ষ লক্ষ তাজা প্রাণ দিতে হয়েছিল এই আন্দোলনে। আর যারা নিজেদের বুক বন্দুকের নলের সামনে উঁচিয়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তারাই আত্মপ্রকাশ পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়ক হিসেবে। শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গদের নিয়ে দেশ থেকে পালানোর পর অনেকটা অভিমুখ শূন্য এই দেশের হাল ধরে এই সমন্বয়করা। অতি অল্প সময়ের ভিতরে মানুষের আস্থা অর্জন করে তারা। বাংলাদেশ আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করে এই সমন্বয়কদের মাধ্যমে। নতুন প্রজন্মের উপর আস্থা রাখা শুরু করে দেশবাসী। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে 3 জন সমন্বয়ককে উপদেষ্টা হিসেবে বসানো হয়। শুধু তাই নয়, মূল উপদেষ্টা পরিষদ সাজানো হয় এই সমন্বয়কদের পরামর্শ অনুযায়ী। জনগণ নতুনভাবে স্বপ্ন বুনতে শুরু করে। নতুন বাংলাদেশকে ঘিরে মানুষের আশা উদ্দীপনা একবারে তুঙ্গে উঠে যায়। তবে জনগণের এই আশা আর উদ্দীপনা স্থায়ী হয়নি বেশি দিন। যেই সমন্বয়করা ছিল জাতির অহংকার, তারাই নিজেদের নীতি বিসর্জন দিয়ে হয়ে ওঠে তথাকথিত স্বৈরাচারী হাসিনার চেয়েও ভয়ঙ্কর। বদ্ধ ষাঁড় গরুর দড়ি ছিঁড়ে যাওয়ার পর যে উচ্ছৃঙ্খলা দেখায়, ঠিক একই অবস্থা হয় এই সমন্বয়কদের। প্রথমে আসি উপদেষ্টা পরিষদের বাইরে থাকা সমন্বয়কদের ব্যাপারে। তাদের প্রধান অস্ত্র ছিল সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ, যাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ঢাকাসহ সারা দেশে মিছিল, মিটিং কিংবা আন্দোলন করে নিজেদের কার্যসিদ্ধিতে ব্যস্ত থাকতো সমন্বয়করা। তাদের প্রথম টার্গেটে থাকতো বড় বড় ব্যবসায়ীরা, যাদেরকে ফোনে অথবা সরাসরি হুমকি দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছিল মূল উদ্দেশ্য। দামি দামি গাড়িতে ভ্রমণ এবং চলাফেরা ছিল তাদের নিত্য নৈমিত্য ব্যাপার। দামি মোবাইল, ঘড়ি, পাঞ্জাবি ইত্যাদিতে অভ্যস্ত হয়ে ওঠে তারা। যারা ভার্সিটি হলে থেকে জুলাই গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল, তারা কি এমন আলাদিনের চেরাগ পেয়েছিল যে রাতারাতি এমন বেশভূষা ধারণ করেছিল? পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানে যারা মারাত্মক আহত হয়েছে, হারিয়েছে হাত পা, যাদের সংসার এখন কোনো রকম দিন এনে দিন খায়, তারা ঠিকমতো চিকিৎসা না পেয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। অন্যদিকে যে সমন্বয়করা উপদেষ্টা পরিষদে আছে, তারা যেন টাকার থলি নিয়ে বসেছে। শেখ হাসিনার এপিএস 400 কোটি টাকার মালিক হলেও কম যায়নি উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম। ডিসি নিয়োগ সহ অন্যান্য নিয়োগ বাণিজ্য থেকে তিনি কাগজে কলমে বানিয়েছে প্রায় 311 কোটি টাকা। উপদেষ্টা নাহিদের পিএ আতিক কামিয়েছে প্রায় 150 কোটি টাকা। সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের জন্য উপদেষ্টা আসিফ নিয়েছে প্রায় 23 কোটি টাকা। এছাড়া ঢাকায় বিভিন্ন স্থানে চাঁদা থেকে শুরু করে গরুর হাটের টাকা নিয়ে নিজেদের আখের গুছোচ্ছে এই মুখোশধারীরা।
তাহলে সাধারণ জনগণ যে স্বপ্ন, যে আশা দেখেছিল, সেটা কি নিছকই আলে আড়ালো? যে দুর্নীতির বিরুদ্ধে দেশের মানুষ সব একত্রিত হয়েছিল, সেই দুর্নীতি এখনকার সমন্বয়কদের একমাত্র অবলম্বন। এরপর এই সমন্বয়করা গঠন করে নতুন রাজনৈতিক দল এনসিপি। এরপর একে একে তাদের থলের বিড়াল বের হতে থাকে। তাদের নেতাকর্মীরা রাতারাতি অফিস খুলে দুর্নীতির আসর জমিয়ে ফেলে। রাত পেরোতে না পেরোতেই শত শত কোটি টাকার মালিক বনে যান অনেকেই। যদিও সারা দেশে সমন্বয়করা জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখলেও তাদের গঠিত রাজনৈতিক দল এনসিপিতে জায়গা হয়নি অধিকাংশদেরই। এখন মূল কথায় আসি। আওয়ামী লীগের আমলে দুর্নীতিময় ছিল প্রতিটি সেক্টর। ওই সময়কার খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা গর্ব করে নিজের পিএসের 400 কোটি টাকার দুর্নীতির গল্প সবাইকে বলে বেড়াতেন। এমনকি ওনার বাবুর্চিও কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন সেই সময়ে। আর তার নেতাকর্মীদের, তার ফ্যামিলি মেম্বারদের ভয়ানক দুর্নীতির কথা তো সবারই জানা। তবে এত কিছুর পরও জনগণের আস্থা সমন্বয়ক নামধারী নূতন ছাত্র সমাজ যখন সেই দুর্নীতি থেকে বের হতে পারেনি, বরং আরও ভয়ানকভাবে দুর্নীতিকে লালন পালন করে চলছে, তখন প্রশ্ন জাগে মনে, এই সমন্বয়কদের শেষ পরিণতি কি হবে? তারা কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাবে নিজেদের স্বার্থসিদ্ধির পরে, নাকি নিজেদের ভুল বুঝতে পেরে নিজেদের শুধরিয়ে পুনরায় দেশ গড়ার কাজে নিজেদের উৎসর্গ করবে? এই ছাত্রদের দ্বারা গঠিত নূতন রাজনৈতিক দল এনসিপিকে আদৌ নতুন প্রজন্মের ভরসার মাধ্যম হতে পেরেছে? সেই পুরনো টাকা দিয়ে লোক জড়ো করা, মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানো, সেই পুরনো একই বুলিয়া উড়াচ্ছে প্রতিনিয়ত। দিন শেষে দেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে, কার উপর আস্থা রেখে রাতে শান্তিতে ঘুমাবে, এটা চিন্তার বিষয় এখন। এই ছাত্র সমন্বয়করা কি ভবিষ্যতে আবারও হাসিনা হয়ে ফিরে আসবে, নাকি নূতন বাংলাদেশ গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে হিরো হয়ে উঠবে, নাকি দুর্নীতিকে আশ্রয় করে নিজেদের আখের গুছিয়ে বিলীন হয়ে যাবে? তবে ইতিহাস বলে প্রতিটি শাসনের একটি শেষ থাকে এবং প্রতিটি বিদ্রোহের একটি মূল্য থাকে। আপনি কি ভাবছেন, পরিবর্তন আসবে নাকি সবকিছু একই থাকবে?